দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআইবি কেবলস সংবাদ শিরোনাম। দর্শক সংবাদের শুরুতেই ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। 11 দিনে গড়ালো ইরান ইসরায়েলের সংঘাত। এখন পর্যন্ত তেহরানে প্রাণ হারিয়েছে 4 শতাধিক, ইসরায়েলে নিহত হয়েছে 24 জন। ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলাকে মিথ্যা অজুহাতে যুদ্ধ বলে অভিহিত করে জাতিসংঘে তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে শোনা গেছে ইরানের সরকার পরিবর্তনের সুর। অন্যদিকে চূড়ান্ত লক্ষ্যের দোরগোড়ায় ইসরায়েল, এমনটাই দাবি করছেন দখলদারদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তেহরান সরাসরি অভিযোগ করে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে ভিত্তিহীন অজুহাতে যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি জোর দিয়ে বলেন, ইসরায়েলের মিথ্যা প্ররোচনাতেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়েছে। আত্মরক্ষা এবং আনুপাতিক জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে তেহরানের। আমাদের সশস্ত্র বাহিনী আনুপাতিক প্রতিক্রিয়ার সময়, ধরন এবং মাত্রা নির্ধারণ করবে। ইরান অতীতে এর চেয়েও মারাত্মক আঘাত সহ্য করেছে, আরও শক্তিশালী শত্রুর মোকাবেলা করেছে। এবারও বিশ্ব দরবারে নিজের মর্যাদা, শক্তি ও দৃঢ়তা তুলে ধরবে ইরান। নিরাপত্তা পরিষদে ইরানে ইসরায়েলি ও মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও এই হামলাকে বিপজ্জনক মোড় হিসেবে আখ্যায়িত করেছেন। ইরানে মার্কিন হামলার পর সে দেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যদি আবার মহান হতে না পারে, তাহলে কেন সেই শাসন ব্যবস্থা বদলানো যাবে না? ট্রুথ সোশ্যালে এমনটাই প্রশ্ন তুলেছেন তিনি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়াতি হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন হামলার পর এই অঞ্চলের যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ঘাঁটির আর কোনো বৈধতা থাকবে না। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় এখন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে উপসাগরীয় দেশগুলো। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের পরমাণু কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলায় চূড়ান্ত লক্ষ্যের খুব কাছাকাছি তারা। চলমান উত্তেজনার মধ্যেই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই সোমবার মস্কোয় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। আরাকচি জানিয়েছেন, বর্তমান আঞ্চলিক অস্থিরতার কারণে রাশিয়ার সাথে আরও ঘনিষ্ঠ এবং সুনির্দিষ্ট আলোচনা জরুরি। বৈঠকে মার্কিন আগ্রাসন এবং ইরানের প্রতিক্রিয়া নিয়ে পুতিনের সাথে গভীর আলোচনা হবে। হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। রোববার ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর এই সিদ্ধান্ত নিয়েছে ইরানি পার্লামেন্ট। তবে তা বাস্তবায়নে আরও কিছুটা সময় লাগবে, কেননা ইরানের সংসদে হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব পাশ হলেও তা বাস্তবায়নে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুমতি নিতে হবে। বিশ্বব্যাপী তেল ও গ্যাসের চাহিদার প্রায় 20% এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়, ফলে এর নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতেও। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। হামলার পরই যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম প্রায় 3.6% এবং আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট তেলের দাম 3.2% পর্যন্ত বেড়েছে। বিশ্ববাজারে এই তেল মূল্য বৃদ্ধির প্রত্যক্ষ প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও। S&P 500 ফিউচারের দাম কমেছে 0.6%। একই সঙ্গে ট্রেজারি বন্ডের দামেও সামান্য পতন লক্ষ্য করা গেছে। গেল 10 দিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার ফলে বিশ্ববাজারে তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। কখনো যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় দাম বেড়ে যাচ্ছে, আবার উত্তেজনা কিছুটা কমে এলে তা কমছে। এবার অন্য প্রসঙ্গ। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে আদালতে তোলা হবে আজ। রোববার রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক ACC-কে গ্রেপ্তার করে পুলিশ। রাতেই তাকে জিজ্ঞাসাবাদ ও নিরাপত্তার স্বার্থে উত্তরা পশ্চিম থানা থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
কে এম নুরুল হুদা সহ বিগত ৩ বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট ১৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আসামি রেখে রোববার শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। সেই সঙ্গে বিতর্কিত এসব নির্বাচনে দায়িত্ব পালন করা সাবেক ৩ সিইসি সহ অজ্ঞাত পরিচয়ের মোট ১৯ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে দলটি। ২০১৮ সালে ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। হাসান, সাবেক সিইসি নুরুল হুদাকে কখন আদালতে তোলা হতে পারে? ধন্যবাদ ফয়সাল। সাবেক যে আসলে সিইসি অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদা, তিনি কিন্তু এখন ডিবি কার্যালয়ে আছেন। আর দুপুর 12টা নাগাদ কিন্তু সেখান থেকে আসলে সিএমএম কোর্টে নিয়ে আসার কথা থাকলেও এখন পর্যন্ত আসলে তাকে এখানে নিয়ে আসা হয়নি। তবে আমরা যেটা জানতে পেরেছি যে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে ডিবি কার্যালয় থেকে সিএমএম কোর্টের উদ্দেশ্যে তাকে নিয়ে রওনা করা হবে। অর্থাৎ তাকে গ্রেপ্তারের কিন্তু প্রায় 20 ঘন্টা পেরিয়ে গেছে। এখন পর্যন্ত তিনি কিন্তু ডিবি হেফাজতেই আছেন এবং সেখান থেকেই সিএমএম কোর্টে তাকে নিয়ে আসা হবে, অল্প কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসা হবে, এমনটাও আমরা জেনেছি। আরেকটা বিষয় যেটা জানাতে চাই সেটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু তার বিষয়ে কিন্তু 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ এবং সেই বিষয়টা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এবং সেই বিষয়টা আমরা জানতে পেরেছি। তবে সেখানে আসার পরে আসলে এখানে পরবর্তীতে আসলে কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সেই জন্য কিন্তু এখানে পুলিশ প্রশাসন অর্থাৎ প্রশাসনের কিন্তু নজরদারি আছে এবং প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু এখানে আছেন এবং তারা কিন্তু এখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য তারা কিন্তু এখানে প্রস্তুতি নিয়ে রেখেছেন। আরেকটি বিষয় যেটা জানাতে চাই সেটা হচ্ছে 2018 সালের নির্বাচন অর্থাৎ AKM নুরুল হুদার মানে সময়কার যে নির্বাচন অর্থাৎ 11তম নির্বাচন 11তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিন্তু আসলে ভোট কারচুপি সহ এবং বিভিন্ন রকম অনিয়ম অর্থাৎ দিনের ভোট রাতে ব্যালট বাক্স ভর্তি করা, জালি ভোট দেওয়া, এইসব অভিযোগ এনে কিন্তু গতকাল তার বিরুদ্ধে আসলে মামলা করে জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার প্রেক্ষিতে উত্তরার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় সন্ধ্যা নাগাদ এবং তারপর থেকেই তিনি ডিবি হেফাজতে আছেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফয়সাল। হাসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাবেক সিইসি নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, মব জাস্টিসের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নুরুল হুদাকে মব জাস্টিসের নামে অপদস্থ করায় সরকার তীব্র নিন্দা জানাচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। বিএনপির মামলার আসামি হওয়ার 6 ঘন্টা পরই রোববার কথিত জনতা উত্তরার বাসা থেকে আটক করেছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নুরুল হুদাকে আটকের পর তার গলায় জুতা ঝুলিয়ে স্থানীয়রা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তারের খবর সঠিক নয়। মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না, এটা কোনো ব্যবস্থায় গ্রহণযোগ্য না। আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন চিঠি পাঠায় দিছে, এরও কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে, এই কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। এদিকে সচিবালয় উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, সাবেক সিইসি KM নুরুল হুদাকে মব জাস্টিসের মাধ্যমে অপদস্থ করায় সরকার তীব্র নিন্দা জানাচ্ছে। জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই মব জাস্টিস যেটা ঘটলো, মব অ্যাটেম্প যেটা ঘটলো, এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের
কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে। পুলিশের মনোবল আগের মতো পুরোপুরি ফিরে না এলেও আগের চেয়ে সক্রিয় হয়েছে বলে জানান উপদেষ্টা রিজওয়ানা। তারা অনেকটাই সক্রিয় হয়েছে, হয়তো আরো সক্রিয় হবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। নির্বাচন নিয়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার ষড়যন্ত্র করার চেষ্টা করে তাহলে তা শক্তভাবে প্রতিহত করবে বিএনপি। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন নামের একটি সংগঠনের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন জয়নুল আবদিন ফারুক। বলেন, বিগত দিনে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ায় যারা যারা জড়িত ছিল তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে সুন্দর একটি নির্বাচন দেওয়ার জন্য। সাবেক 2 নির্বাচন কমিশনারকে গ্রেফতার করায় আইন শৃঙ্খলা বাহিনীকে স্বাগত জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আমার নেতা তারেক রহমানের নির্দেশ মতে আসুন আগামী ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে বাছাই করতে দেন কারা সরকার গঠন করবে, কারা নিরপেক্ষভাবে এই দেশে ক্ষমতা বা সরকার গঠন করবে তাদের উপরে ছেড়ে দেন। জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবেন না। গদবাঁধা ছাত্র জীবনের বন্ধ দরজা খুলতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বেলা 11:30টায় বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী আয়োজিত কাপ কার্নিভালের উদ্বোধন অনুষ্ঠানে নিজ কার্যালয়ে বক্তব্যে তিনি এই কথা বলেন। স্কাউটসদের উদ্দেশ্যে বলেন, স্কাউটদের অভিজ্ঞতাকে সব তরুণদের মাঝে ছড়িয়ে দিতে হবে। গদবাঁধা ছাত্র জীবনে নিজের সাথে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই। তাই বন্ধ দরজা খুলতে স্কাউটের অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের ভিত্তি রচনা করা যেতে পারে। বিশ্বকে দেখার, জানার এক দারুণ সুযোগ করে দেয় স্কাউট। তাই পৃথিবীর দুয়ার উন্মোচনে তরুণদের আগ্রহী হয়ে ওঠার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। অনুষ্ঠানে স্কাউটদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। অনেক জিনিস হয়েছে যেগুলো আমরা অন্যের জন্য অপেক্ষা করি নাই বলে আমরা নিজেরাই ব্যবস্থা করে ফেলেছি এবং সেই ব্যবস্থা টিকে গেছে। প্রথম অদ্ভুত মনে হয়েছে সবার কাছে, কিন্তু আমরা টিকিয়ে ফেলেছি। নিজেরা মিলে বড়দের কনভিন্স করে সে পথ বের করে নিয়েছে। বন্ধ দরজার দিকে খালি ইঙ্গিত করে যে আমাদের জন্য দরজা বন্ধ আক্ষেপের মধ্যে থেকে গেলে এটা হবে না। দরজা খুলতে হবে, দরজা তোমাকেই খুলতে হবে। যেহেতু তুমি অনেক দূর এগিয়ে এসছো বলেই তুমি স্কাউট হয়েছো। সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছি আর খবর নিয়ে সাথে থাকবেন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমানকে অপসারণ, কর্মকর্তাদের হয়রানি ও অধ্যাদেশ বাতিলের দাবিতে আগামীকাল ও পরশু সারা দেশে সকাল 9টা থেকে কলম বিরতি কর্মসূচি পালন করবেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে কলম বিরতি পালনের সময় পরবর্তী এই কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আহ্বানে সাড়া দিয়ে সকাল থেকে কাফনের কাপড় পরে হাজির হন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে। সরকার গত 12ই মে এনবিআরকে 2 ভাগ করার অধ্যাদেশ জারি করে। এর বিরোধিতা করে গত 26শে মে পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলম বিরতির আন্দোলন করে এনবিআর এর অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা। যেটা উদ্দেশ্য হচ্ছে, আমাদের যে এনবিআর এর যিনি চেয়ারম্যান মহোদয়, উনি এখানে স্বৈরাচারী কায়দায় উনি এনবিআরটাকে পরিচালনা করতে চাচ্ছে। দুর্নীতিমুক্ত এনবিআর গড়ে তুলতে পারি, আমরাও একটা দুর্নীতিমুক্ত এনবিআর চাই এবং এটার জন্য আমরা কাজ করতে চাই। জাতীয় রাজস্ব বোর্ড রক্ষার জন্য, দেশ ও জনগণকে রক্ষার জন্য, দেশ ও জনগণ বাজেট এই রাজস্ব বোর্ডের উপর ভিত্তি করে, ইনকাম ট্যাক্সের উপর ভিত্তি করে, কাস্টমসের ভ্যাটের উপর ভিত্তি করে, এটাকে রক্ষার জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব এবং কাফনের কাপড় পরে আমরা নেমেছি। রাজধানীর যাত্রাবাড়ি থানায় করা ওমর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান ও আওয়ামী লীগ নেতা শাহজাহান খানকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে আদালতে তাদের হাজির করা হয়। ওই সময় শুনানিতে আওয়ামী লীগ নেতা শাহজাহান খান বলেন, পাবলিক প্রসিকিউটর বিএনপি নেতা হওয়ায় ভুতুড়ে মামলা দিয়ে যাচ্ছেন। এদিন কুষ্টিয়া 1 আসনের সাবেক এমপি মোহাম্মদ আকাম ও সরওয়ার জাহান বাদশাকে
মোহাম্মদপুর থানায় করা মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত। এছাড়াও পল্টন থানার মামলার সাবেক প্রতিমন্ত্রী ABM তাজুল ইসলামকে গ্রেফতার ও রিয়াল অ্যাডমিরাল সোহাইলকে পল্টন থানার বদরুল ইসলাম হত্যা মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, সাবেক 2 MP সাবিনা আক্তার তুহিন ও ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিবি জানায়, দুর্নীতি দমন কমিশনের মামলায় রবিবার রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মনিরুল মাওলাকে। অন্যদিকে সকালে ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক MP সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও রবিবার জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক MP বিপ্লবকেও গ্রেপ্তার করেছে ডিবি। রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন, স্পিকার নাকি প্রধান বিচারপতি? এ বিষয়ে রুলের চূড়ান্ত শুনানি 7 জুলাই নির্ধারণ করেছেন হাইকোর্ট। সোমবার আবেদনের প্রেক্ষিতে বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই দিন ধার্য করেন। এর আগে প্রেসিডেন্টকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। বিচার বিভাগের প্রধান হিসেবে প্রধান বিচারপতি যাতে প্রেসিডেন্টকে শপথ পড়ান সেই নির্দেশনা চাওয়া হয় রিটে। পরে গত 11 মার্চ স্পিকার কর্তৃক প্রেসিডেন্টকে শপথ পাঠ করানো কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অজানা এক ভাইরাসে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের একটি বড় অংশ হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা। ভাইরাসটি সম্পূর্ণ নতুন হওয়ায় রোগ নির্ণয় ও চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্টে বিস্তারিত। কক্সবাজারের উখিয়া টেকনাফে অজানা এক ভাইরাসে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এই অজানা রোগের বিস্তার বাড়ছে। তাছাড়া সীমান্ত উপজেলা টেকনাফের ঘরে ঘরে এই রোগ ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হচ্ছেন সাধারণ মানুষ। মানে ব্যথা, আরো ব্যথা, কিছু কম লাগে, চোখ মুখ ঘোরা, মাথা ঘোরা আর কি চৌরিবানো হবে, কিছু হয় না পারে। টেকনাফের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে এরকম রোগ অ্যাভেলেবেল পাওয়া যায় মানুষ নাই। টেকনাফ বেশি আতঙ্কিত আছে। এই ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রচন্ড জ্বর, মারাত্মক জয়েন্টে ব্যথা, লাল রেশ, রক্তের প্লাটিলেট কাউন্ট 1 লাখ থেকে 1,40,000-এর মধ্যে নেমে আসে। চিকুনগুনিয়া টেস্ট করালেও রিপোর্ট নেগেটিভ আসছে। চিকিৎসকরা বলছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরও নির্ণয় করা যাচ্ছে না এই ভাইরাসের ধরন, যার ফলে সঠিক চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন তারা। কিছুটা ডেঙ্গুর সাথে মিললেও সাইন সিমটমে পরীক্ষা নিরীক্ষা করলে আবার নেগেটিভ আসতেছে, যে কারণে আসলে আমরাও যারা চিকিৎসক আছি, আমরা যারা সেবা দিচ্ছি, আমরাও আসলে মূলত জানতেছি না আসলে এটা কোন ধরনের ভাইরাস। উখিয়া টেকনাফে এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছেন 5,000-এর মতো মানুষ। এই রোগ মশাবাহিত নাকি নতুন কোনো ভেরিয়েন্ট তা নিয়ে দেখা দিয়েছে অজানা আতঙ্ক। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। আরও একটা বিরতির সময় হলো, সাথে থাকুন। আবারও স্বাগত সংবাদে। এবার অর্থ বাণিজ্য সংবাদ। যথাযথ সময়ে এবং সঠিক পদ্ধতিতে সংরক্ষণ না করায় চামড়ার গুণগত মান নষ্ট হওয়ায় নির্ধারিত মূল্য পাচ্ছে না ব্যবসায়ীরা। তাই নির্ধারিত মূল্য পেতে চামড়ার সঠিক সংরক্ষণের পরামর্শ দেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখাউতুল্লাহ। সোমবার সকালে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত কাঁচা চামড়ার গুণগত মান ও মূল্য নিশ্চিতকরণ শীর্ষক গবেষণার বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, গরুকে মোটা তাজাকরণ ঔষধ দেওয়ার কারণেও চামড়ার মান নষ্ট হয়ে যায়। এতে আন্তর্জাতিক বাজারে সঠিক মূল্য না পাওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি। চামড়ার বাজার এবং সঠিক মূল্য পাওয়ার জন্য সংরক্ষণের উপর জোর দিলে দ্বিগুণ দাম পাওয়া যাবে বলে প্রত্যাশা প্রকাশ করেন তিনি। 11টা থেকে রাত্রে 8টা-9টা পর্যন্ত চামড়ার যে গুণগত মান থাকে, তারপরে কিন্তু ওই মান থাকে না। আমরা যখন চামড়াটা সংগ্রহ করতে যাই তখন এটাকে সেপারেশন করার মতো কোনো সুযোগ থাকে না আমাদের, যার কারণে যখন আমরা চামড়াটা সংগ্রহ করে আনি, আমরা প্রসেস করি, তখন যে আমাদের বিভিন্ন সমস্যা দেখা দেয়। খুলনায় মিশ্র ফল বাগান করতে আগ্রহ বাড়ছে চাষিদের। পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবেও সফলতা পেয়েছেন অনেকে। কৃষি কর্মকর্তারা বলছেন, মিশ্র ফলের চাষ পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে ফল সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা যাবে। মাকসুদ রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
খুলনার ডুমুরিয়ার নবদ্বীপ মল্লিকের মিশ্র ফলের বাগান। গাছে গাছে ঝুলছে নানা জাতের আম। সবুজ পাতার ফাঁকে ফাঁকে চোখে পড়ছে থাই পেয়ারা, লাল কাঁঠাল, ড্রাগন, আতা, শরীফা, পেঁপে সহ বিভিন্ন ফল। ফল ও সবজি উৎপাদনে সফলতার জন্য 2017 সালে জাতীয় পুরস্কারও লাভ করেন নবদ্বীপ। সব রকম ফল, সব রকম সবজি আমার বাড়িতে থাকুক, এটা কেন আমি বাইরের থেকে কিনে খাবো? তো পাশাপাশি যেহেতু আমার অনেক লোকজন নিয়ে কাজ করা, সেহেতু শুধুমাত্র নিজের চাহিদা পূরণ করলে তার পেট চলবে না। এক্ষেত্রে মনে করেন বাণিজ্যিকভাবে প্রত্যেকটা চাষি আমরা হালকা টাচ করে যাই। এক বাগানে উৎপাদিত দেশি বিদেশি জাতের ফল, সবজি, চারা, কলম বিক্রির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে ফল উৎপাদন করছেন অনেকে। বাগানে আছে আপনার মিয়াজাকি আছে, আলফানসো, ব্রুনাই কিং, চাকাপাত, ডগমাই, রেড পালমার। আম গাছের ফাঁকে পেঁপে গাছ, তার নিচে কিন্তু আমরা চুইঝালের গাছও রোপণ করেছি। মানে একই জমিতে আমাদের 3টা ফসল হচ্ছে। আমের যে জাতগুলো আছে, বিশেষ করে সবচেয়ে দামি যে মিয়াজাকি বা সূর্যডিম, আলফানসো বা জাপানি পালমার, বা আমাদের দেশের কিছু আম আছে বাড়িপুর বা ব্যানানা ম্যাঙ্গো বা 4 কেজি বা ব্রুনাই কিং বা ব্ল্যাক স্টোন আম, যেটা দেখতে গাছের পাতা কালো, গাছ কালো, এমনকি আমটাও কালো। এই সবগুলো সমাহার তার ওখানে আছে। মিশ্র ফল বাগান করতে উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। আমাদের উদ্দেশ্য হচ্ছে একদিকে যেমন সে ওটা থেকে লাভবান হবে, পাশাপাশি এটা দেখে আরও লোক উদ্বুদ্ধ হয়ে আসলে এই জাতীয় ফল ফসলের প্রতি আকৃষ্ট হবে এবং আমাদের দেশে এটি সম্প্রসারিত হবে। মিশ্র ফলের চাষ পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে ফল সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা যাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো আরো একটা বিরতি। ফিরছি খেলার খবর নিয়ে, সাথে থাকুন। আবারও স্বাগত সংবাদে। জানিয়ে দেব খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে মেহেদী মিরাজকে অধিনায়ক করে 16 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন তাসকিন আহমেদ। ঘরোয়া আসরের পারফর্ম বিবেচনায় সুযোগ পেলেন নাইম শেখ। তবে সৌম্য সরকারকে নিয়ে সন্তুষ্ট নন নির্বাচকরা। আর অধিনায়ক চাইলেও স্কোয়াডে নেওয়া হয়নি রাকিবুল হাসানকে। টেস্টের পর শ্রীলঙ্কায় 3 ওয়ানডে সিরিজ ঘিরে টাইগারদের যত ব্যস্ততা। এই ফরম্যাটে চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে নতুন অধিনায়ক মেহেদী মিরাজ। তবে দল গঠনে অধিনায়কের চাওয়াটাও প্রাধান্য পায়নি খুব একটা। সেজন্য বাঁহাতি স্পিনার রাকিবুলকে চাইলেও রাজি হয়নি নির্বাচকরা। মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। হচ্ছে অনেক শক্তভাবে সে যেন জাতীয় দলে আসে। হ্যাঁ, সেই জন্য হয়তো একটু সময় নিচ্ছি, যেন মানে ফার্স্ট ইন ফার্স্ট আউটের মতো ব্যাপারটা না ঘটে। ঠিক আছে, কারণ আমাদের এরপরে কিন্তু আর ঠিক স্বীকৃত এবং ওই মানের এখন আমরা তেমনভাবে আমাদের চোখে পড়ছে না। সো আমাদের যে কটা খেলোয়াড় আছে, স্পিনার আছে, আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে। নিয়মিত ঘরোয়া আসরে পারফর্ম করেও স্কোয়াডে ফেরা হলো না নুরুল হাসান সোহানের। সৌম্য সরকারকে দলে না রাখায় ব্যাখ্যাও দিলেন প্রধান নির্বাচক। আমরা আমাদের কাছে সৌম্য সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, বিকজ 10 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার তার এক্সপিরিয়েন্স আছে। আমার বিশ্বাস যে সাম্প্রতিক ক্রিকেটের যে দাবি, তার সঙ্গে তিনি খাপ খাইয়ে নিজেকে প্রস্তুত রাখবেন এবং আমরাও বড় ক্যানভাসে তাকে সার্বিক সহযোগিতা করার জন্য সবকিছু আমরা অফার করব। এবং তিনি সোহানের যদি ফিঙ্গার ইনজুরি না হতো, আমার ধারণা যে তিনি প্রায় 1 বছর কিন্তু এই ফিঙ্গার ইনজুরির কারণেই ট্রিটমেন্টের মধ্যে ছিলেন, তাহলে তিনি আরো অনেক শক্ত অবস্থানে পৌঁছে যেতে পারতেন। হয়তো আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয়তো তাকে দেখতে পেতাম, বাট অ্যাট দ্য মোমেন্ট আমার মনে হয়। শ্রীলঙ্কা বিপক্ষে স্কোয়াডে ফিরেছেন তাসকিন আহমেদ, রয়েছেন শান্ত, তানজিদ তামিম, ইমন, মোস্তাফিজ ও নাইম শেখরাও। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, এমডি নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মোহাম্মদ শামীম হোসেন, মোহাম্মদ রিশাদ হোসেন, মোহাম্মদ তানভীর ইসলাম, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং হাসান মাহমুদ। টেস্টের পর আগামী 2 জুলাই থেকে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের আসর। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য আজ থেকে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। দুপুর 2টা থেকে পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে অনুশীলন করছে ফিল সিমন্সের দল। স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে গল টেস্টে ড্র করেছে বাংলাদেশ, তাই দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে সিরিজ নিজেদের করে নেওয়ার লক্ষ্য নাজমুল হোসেন শান্তদের। দ্বিতীয় ও শেষ টেস্টে অসুস্থতা কাটিয়ে একাদশে ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি অলরাউন্ডার মেহেদী মিরাজের। গেল ম্যাচে 4 বোলার খেলালেও এবার 5 জন নিয়েই মাঠে নামতে পারে টাইগাররা। ব্যাটিংয়েও দারুণ ছন্দে আছে শান্ত মুশফিকরা। দর্শক, এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।